স্যার একটু বলবেন যে পর্যটন খাতে আপনি তরুণদের এবং নারী উদ্যোক্তাদের সম্ভাবনা কতটুকু দেখেন? পর্যটন ক্ষেত্রে তারা কি করতে পারে? আসলে তাদের কতটা সম্ভাবনা রয়েছে? তাদের এত সম্ভাবনা আমি একটু আগে আপনি উল্লেখ করেছি। পৃথিবীতে যদি আমরা দেখি গোটা বিশ্বে পর্যটনে যে অংশগ্রহণ যেটা সেখানে নারীদের অংশগ্রহণ সবচেয়ে বেশি। শতকরা ৬৫ ভাগ। চিন্তা করেছেন? আর যারা তরুণ আছে তাদের আছে তার সাথে আরো ১৫ ভাগ। তাহলে এই দুটো এ এ আপনি যদি এক করেন তাহলে কত দাঁড়াচ্ছে? ৮০ হয়ে যাচ্ছে না? তাহলে পুরো পর্যটনটাই তো নারীদের এবং ওই তরুণদের দখলে। কিন্তু তাদেরকে তো আপনি আমাদের এখানে ব্যবহার করতে পারছেন না, কাজে লাগাতে পারছেন না। এটা তো আমাদের ব্যর্থতা। আপনার তো সম্ভাবনার কথা আমি বললাম তো কতটুকু আছে। আবার কর্মসংস্থানের কথা শুনেন। কর্মসংস্থানের দিক দিয়ে আমি একটু আগেই বলেছি যে বিশ্বে যে কর্মসংস্থান হচ্ছে তার শতকরা ১০ ভাগ শুধু একাই পর্যটন দখল করে আছে। আর যদি আপনাকে দ্রুত অর্থাৎ খুব কম সময়ের মধ্যে যদি কর্মসংস্থানের চিন্তা করেন তাহলে প্রতি ৪ জনে ১ জন। এটা WTTC তাদের একটা গবেষণা থেকে দেখিয়েছে। তাহলে কর্মসংস্থানের দিক থেকে পর্যটন কত এগিয়ে আসে? আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি। আপনারা জানেন জাতিসংঘ যে SDG র কথা বলছে, তাই না? জি। সেই SDG তে সেখানে ১৭ টা গোল আছে না? তার মধ্যে ৪ টাই কিন্তু পর্যটন থেকে। আর বাকি যে ১৩ টা আছে সবকটা আপনার যে প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে জড়িত। কেন? এখানে কর্মসংস্থান বেশি বলে। তাহলে এই সুযোগটা আমরা কেন কাজে লাগাবো না? আর এই সুযোগ যদি কাজে না লাগাইতে পারেন তাহলে ওই যে আমাদের এত বকবক আমরা শুনি ইলেকশন আসছে, দেশের উন্নয়ন আপনি কি দিয়ে করবেন? আপনি এই দেশটাকে রক্ষা করবেন। AI এসে গেছে না? কৃত্রিম বুদ্ধিমত্তার ঠেলায় তো আপনি কত বিপদে পড়বেন। আপনার রেমিটেন্স কমে যাবে। বিদেশ থেকে আপনার শ্রমিক ফিরে আসবে। গার্মেন্টস এ হ্যাঁ, আপনার শ্রমিক ফিরে ফিরে আসবে। তাহলে এই মানুষগুলোকে আপনি কর্মসংস্থান করতে গেলে আপনার আর কি আছে? কৃষি। কৃষির পরেই তো পর্যটন। আবার পর্যটনের সাথে কৃষির কিন্তু একটা হ্যাঁ। সম্পূর্ণ একটা একটা ওতপ্রোতভাবে জড়িত। সংযোগ রয়ে গেছে। কেন এখানে একটা একটা প্রোডাক্ট আছে, কৃষি পণ্য আছে। আপনার আছে না? তাহলে কৃষি পর্যটন আছে, গ্রামীণ পর্যটন আছে, পরিবেশ পর্যটন আছে। এগুলো অনেকগুলোই আছে আপনার ওই এই যে আমার কৃষির সাথে সম্পর্কযুক্ত। এবং এটা আপনার নিজস্ব এটা তো কোনদিন ক্ষয় হবে না। এটা তো কোনদিন এটা নষ্ট হবে না। আপনার কক্সবাজার তো কেউ নিয়ে যাবে না। আপনার বিছনাকান্দি তো কেউ নিয়ে যাবে না। তাই না? মানুষ আসবে, দেখবে, টাকা দেবে। আপনি এবং এখানে কোনো পুঁজিও লাগে না। আবার বড় কথা যেটা হচ্ছে যে এখান থেকে যে টাকাটা পাচ্ছেন আপনি গার্মেন্টস এ তো কত শতকরা ১০ ভাগ না ৫ ভাগ না ১৭ ভাগ এর চেয়ে বেশি তো আর প্রফিট মার্জিন নাই। কিন্তু এখানে তো ১০০ ভাগের ১০০ ভাগই। আপনি $১০০ যদি একজন বিদেশী আপনার দেশে এসে দেয়, তাহলে $১০০ তো আপনি আমি আমরা সবাই ভাগ করে নিচ্ছি। আপনি হয়তো হোটেলেরটা নিচ্ছেন, আমি রেস্টুরেন্টটা নিচ্ছি। আরেকজন যানবাহনের জন্য নিচ্ছে, একজন রিক্শাওয়ালা নিচ্ছে, একজন দোকানদার নিচ্ছে, একজন পণ্য বিক্রি করে নিচ্ছে। আমরা সবাই ভাগ করে নিচ্ছি। তাহলে এই যে এইজন্যই তো গোটা পৃথিবী এইদিকে ঝুঁকে আছে। অথচ আমাদের কপাল খারাপ। আমাদের অর্থনীতিবিদ, পরিকল্পনাবিদ তারাও তো তাদেরও তো একটা দূরদৃষ্টিতা থাকা দরকার না? একটা ভিশন থাকবে, মিশন থাকবে। তারাও তো বলে না। শুধু যে সরকারকে বলব, সরকার তো আন্তরিক না আমি বলেই যাচ্ছি। আপনি আপনি যদি কাজে না লাগাইতে পারেন তো আপনার সম্পদ দিয়ে আপনি কি করবেন? দর্শক আমরা কথা বলছিলাম জামিল আহমেদ স্যারের সঙ্গে। তিনি আমাদের মূল্যবান সময় দিয়েছেন। এজন্য তাকে আমরা অসংখ্য কৃতজ্ঞতা জানাই। স্যার আপনি আপনার মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন। এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং শেষ সময়ে আমরা আপনার কাছে কৃতজ্ঞতা জানাই যে আপনি এই পর্যটন শিল্পের খাতকে উপরে উঠানোর জন্য বা এটাকে সমৃদ্ধ করার জন্য যে পদ্ধতিগুলোর কথা বলেছেন, যে কাজগুলো করার কথা বলেছেন, আমরা আশা করব যে সরকার এই পদক্ষেপগুলো, কাজগুলো অবশ্যই করবে। এবং আপনিও সেই সঙ্গে আমাদের পর্যটন শিল্পকে আরো সমৃদ্ধ করে তুলবেন আপনার লেখনীর মাধ্যমে, আপনার সুন্দর আইডিয়া গুলোর মাধ্যমে এবং আপনার সুন্দর চিন্তাশৈলীর মাধ্যমে। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে আমাদের স্টুডিওতে উপস্থিত থাকার জন্য এবং আমাদের সঙ্গে আপনার গুরুত্বপূর্ণ সময়কে শেয়ার করার জন্য।